স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। সাথে আছি আমি প্রিমা জামান। গত কয়েক বছরে দেশে গমের উৎপাদন বেড়েছে। গেল অর্থ বছরেও লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 1 লাখ টন বেশি গম উৎপাদন হয়েছে। তবে তা দেশের চাহিদার তুলনায় অনেক কম বলছেন বিশেষজ্ঞরা। উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনের পাশাপাশি গম চাষে কৃষকদের আগ্রহ বাড়ানোর পরামর্শ তাদের। আজ আমরা আলোচনা করব গমের উৎপাদন নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পরিমল কান্তি বিশ্বাস এবং আরও আছেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ রেজওয়ানুল ইসলাম। তবে আজকের আলোচনায় যাওয়ার আগে গমের উৎপাদন নিয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে, সেই প্রতিবেদনটি দেখব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে বর্তমানে দেশে গমের চাহিদা বছরে 41 লাখ টন। গেল কয়েক বছরে ক্রমান্বয়ে বেড়েছে এর উৎপাদন। 2009-10 অর্থ বছরে গমের উৎপাদন ছিল 9,69,000 টন। 5 বছরের ব্যবধানে তা বেড়ে 2012-13 অর্থ বছরে হয়েছে 12.5 লাখ টনেরও বেশি। গেল অর্থ বছরেও গমের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল 12.81 লক্ষ মেট্রিক টন। সেখানে আমাদের ডিএর যে প্রাক্কলন তাতে 13.75 লক্ষ মেট্রিক টন গম 13-14 বছরে উৎপাদন হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন উৎপাদন বাড়লেও তা চাহিদার তুলনায় অনেক কম। এখনও চাহিদার প্রায় 70% মেটাতে হয় আমদানির মাধ্যমে। তাই আমদানি নির্ভরতা কমাতে উন্নত জাতের গম চাষের পরামর্শ বিশেষজ্ঞদের। প্রায় 3/1 মাত্র আমরা দেশে উৎপাদন করতে পারি, বাকিটা কিন্তু আমাদের বিদেশ থেকে আনতে হয়। বাড়ি গম 28 পর্যন্ত লাস্ট যেই জাতটা আছে সেই জাতগুলি আমরা এনে উন্নত প্রযুক্তি ব্যবহার করি। বাংলাদেশের উত্তরাঞ্চলে যদি গম চাষের এরিয়া যদি আমরা বাড়িয়ে দিই এবং তাহলে অবশ্যই গম উৎপাদন আমরা বাড়াতে পারবো। বৈদেশিক যে খরচ আমাদের যেটা হচ্ছে গম আনার জন্য সেটা আমরা কমাতে পারবো। নীলাদ্রি মহারত্ন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গমের উৎপাদন নিয়ে প্রতিবেদনটি দেখছিলাম, এবারে আলোচনায় ফিরছি। জনাব পরিমল কান্তি বিশ্বাস এবং জনাব রেজওয়ানুল ইসলাম, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। শুরুতেই আমি জনাব পরিমল কান্তি বিশ্বাস আপনার কাছে জানতে চাইবো, আমরা তো আমাদের প্রতিবেদনে দেখলাম যে গত কয়েক বছরে আমাদের দেশে গমের উৎপাদন বেড়েছে, কিন্তু আপনিও যেটা বলছিলেন এবং বিশেষজ্ঞদের মতামত আমরা শুনছিলাম যে চাহিদার তুলনায় সেটা অনেকটাই কম। এই ব্যাপারটি যদি আপনি বিশ্লেষণ করতেন এবং পাশাপাশি কেন কম যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। গম বাংলাদেশের একটা প্রধান দানাদার শস্য এবং এটা দ্বিতীয় দানাদার শস্য আমরা বলি। কিন্তু পৃথিবীর ব্যাপী যদি আমরা দেখি তাহলে পৃথিবীব্যাপী কিন্তু দানাদার শস্যের মধ্যে গম প্রথম স্থান দখল করে আছে। প্রায় পৃথিবীর 3/1 মানুষ গম তাদের প্রধান খাদ্য হিসেবে ব্যবহার করে এবং টোটাল দানা ফসল পৃথিবীতে যা উৎপাদন হয় তার প্রায় অর্ধেক আসে গম থেকে। তো এই গম বাংলাদেশের ফসল না, এটা শীত প্রধান দেশের ফসল। কিন্তু বাংলাদেশের শীতকালটাতে যে অক্টোবর মাস থেকে শুরু করে মার্চ মাস পর্যন্ত যে নিম্ন তাপমাত্রা থাকে, এই তাপমাত্রায় ব্যবহার করে কিন্তু আমরা এখানে গম উৎপাদন করতে পারি এবং সেই জন্যই বাংলাদেশে গম উৎপাদন করা সম্ভব হচ্ছে। কিন্তু এমন কোনো ফসল যে ফসলগুলি এই 4-5 মাসের বেশি এই নিম্ন তাপমাত্রা লাগবে, যেমন ধরতে পারেন যে আপনার আপেল সারা বছর ব্যাপী হয়, শীত প্রধান দেশের ফসল। আমরা ইচ্ছা করলেও কিন্তু আমাদের এই দেশে বাংলাদেশে এসে এই তাপমাত্রায় আপেল ফলাতে পারবো না, গাছে আপেল ধরবে না। এনিওয়ে, তো এই গম যেটা আমাদের এখানে একটা অর্থকরী ফসল এবং ডেফিনেটলি প্রথম দিকে সেটা খুবই তার ব্যবহারটা খুব কম ছিল। কৃষক উৎপাদনও করতো কম, জাতও ইম্পর্টেন্ট এরকম জাত আমাদের এখানে ছিল না। প্রায় 1972-এর দিকে 4,000 কেজি গম বীজ ভারত থেকে সোনালিকা এবং কল্যাণ সোনা নামের 2টা জাত বাংলাদেশে প্রথম এনে তার চাষ শুরু হয় এবং এখন বাংলাদেশে কিন্তু অনেকগুলি প্রায় 28টা বাড়ি গম 28 পর্যন্ত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট জাত হিসাবে আপনার অবমুক্তি দিয়েছে। এই জাতগুলি প্রত্যেকটা জাতেরই প্রায় 5 টন, অ্যাবাউট 4 থেকে 5 টনের মতো উৎপাদন ক্ষমতা কিন্তু তাদের আছে প্রতি আপনার হেক্টরে। তো এই প্রশ্ন হলো যে এই জাতগুলি এত ভালো জাত আমাদের দেশে আছে, কিন্তু তার যে টোটাল যা ডিমান্ড আমাদের, সেই ডিমান্ডের প্রায় 3/1 আরো কম হবে আপনার, যেখানে প্রায় 33 লাখ মেট্রিক টন আমাদের গত 13-14 অর্থ বছরে গম আমরা বাইরে থেকে এনেছি। আর আমাদের ডিমান্ড উৎপাদন হয়েছে আমাদের প্রায় 13 লাখ মেট্রিক টন, যেটা শুনলেন ওখানে। তো কেন আমাদের সেই অবস্থাটা হলো এই যে
আপনার যেই যেই জাতগুলি আমাদের বাইরে থেকে আমরা দেশে উৎপাদন আমরা করতেছি সেই জাতগুলি নিয়ে, সেই জাতগুলির ভালো ঠিক আছে, বাট আমরা তো এগুলি আলটিমেটলি মাঠে সেই ফসলটা করব। এখন মাঠে করতে গেলে আমাদের গমের সময়টা কোনটা, যেটা শীতকাল, যেটা বললাম, শীতকালে গমকে কম্পিট করতে হচ্ছে কার সাথে? বোরো ধান, ধানের। আলু, ইদানিং ভুট্টা জি। এবং শর্ট গ্রোয়িং যে ভেজিটেবলস ক্রপস, পালস ক্রপস, ওয়েল সিড ক্রপস, এগুলির সাথে। তো গমের ফলন হয় আপনার 3 বা 3.5, যেটি আমরা বলি গবেষণা ক্ষেত্রে, কিন্তু কৃষকের মাঠে কিন্তু এখনো প্রায় 2, 2.5 বা 3 টনের মতো ম্যাক্সিমাম ফলন ওখানে আসে। তো এই সময়টা যদি বোরো ধান করে, সে ফলন পায় 7 থেকে 8 টন বা 9 টনের মতো অনেক সময়, যেটা ব্রিধান 29 অনেক এলাকায় প্রায় 9 টনের মতো ফলন আসছে। তো কেন কৃষক সেটা করবে? এই কারণেই তারা ঝুঁকি আপনার বোরো ধানের দিকে, এবং বোরো ধানের উৎপাদন এরিয়া বেড়ে যাচ্ছে, উৎপাদনও বেশি হচ্ছে, এবং সাথে সাথে দেখা যাচ্ছে আপনার গমের এরিয়াটা কমে আসছে। পরিমল কান্তি বিশ্বাস, আপনাকে ধন্যবাদ। জনাব রিজওয়ানুল ইসলাম, আমরা শুনছিলাম নতুন উদ্ভাবনের কথা, যে জনাব পরিমল কান্তি বিশ্বাস যেটা বলছিলেন। তো আমি আপনার কাছে যেটা জানতে চাইবো, যে নতুন উদ্ভাবন হওয়ার ফলে আমাদের কৃষকদের আসলে এই জায়গাতে আগ্রহ কম, আমরা এবং প্রতিবেদনও দেখছিলাম যে কৃষকদের এই জায়গা থেকে আগ্রহ কমে আসছে। এই জায়গাটি কেন, আপনি যদি বলতেন। আগ্রহ কম এই বিষয়টা কিন্তু এখন এটা ঠিক নয়। জি। প্রশ্নটি খুব ভালো প্রশ্ন করেছেন, যে আমাদের কৃষকেরা এখন নতুন জাত, উচ্চ ফলনশীল জাত, নতুন জাত গ্রহণ করার ব্যাপারে তাদের একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। এখানে তারা দামটাকে, মূল্যটাকে খুব একটা বড় করে দেখে না, কিন্তু দেখে যে ওই জাতের বৈশিষ্ট্যটা কী। যেমন উনি বলতেছিলেন যে আমাদের গমের, শুধু গম কেন, ধান থেকে শুরু করে অন্যান্য ফসলেও আমার এলাকা ভিত্তিক, যেমন দেখা যায় যে লবণাক্ত এলাকার জন্য এখন জাত বের করা হয়েছে। জি। আবার যেগুলো বেশি তাপ সহ্য করতে পারে, এরকম তাপ সহ্য করারও কিন্তু জাত এখন গমের বের হয়েছে, যার কারণে আমাদের কৃষকদের মধ্যে এই আগ্রহটা অনেক বেড়েছে। যে জাতগুলো আপনার উত্তর অঞ্চলের দিকে বেশি চলছে, যেমন ধরুন বাড়িগম 25, ব্যাপক আবাদ হচ্ছে, ব্যাপক, এবং এটা জনপ্রিয়তাও পেয়েছে। 26, তারপরে 27, 28, এই বিষয়গুলো এই জাতগুলো এত বেশি যায় নাই, তবে 25, 26 তো ব্যাপকভাবে গেছে। আমরা গমের আবাদটাকে আমরা সরকারিভাবেও আমরা বিভিন্নভাবে যারা বিশেষজ্ঞ আছে তাদেরও মতামতের যে বিষয়টি, যে এইটা আবাদটা বাড়াতে হবে, কারণ গমের আবাদ চাহিদা বেশি। আমাদের যে গমের যে ফলনটা আছে, এখানে আরও ফলন বাড়ানোর বা এরিয়া বাড়ানোর অনেক জায়গা রয়েছে। আমাদের যে বোরো যে জমিটা দখল করে থাকে, আমরা যদি বোরোর আবাদটাকে যদি একটু কমিয়ে নিয়ে আসতে পারি, এবং সাথে সাথে যদি আমরা এই গমের আবাদটাকে বাড়াতে পারি, এখানে পরিবেশগত দিক থেকে শুরু করে, তারপরে সারের যে ব্যবহার সেটা থেকে শুরু করে অনেক দিক দিয়েই কিন্তু আমাদের অনেক কৃষকের অর্থ সাশ্রয় হবে। জনাব রিজওয়ানুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। জনাব পরিমল কান্তি বিশ্বাস, এখানে যেহেতু আমরা আবাদ বাড়ানোর কথা বলছিলাম, সেই ক্ষেত্রে আমাদের উন্নত প্রযুক্তির ব্যবহার কতটুকু এগিয়েছি আমরা এই জায়গাটিতে? প্রযুক্তি আছে, যথেষ্ট কাজ বাংলাদেশে আছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের যেটা গম গবেষণা কেন্দ্র, তাদের অনেকগুলি কাজ তারা বাই দিস টাইম করেছে, এবং এখানে তারা দেখিয়েছে যে আপনার কিভাবে আমরা অল্প খরচে, যেমন ধরেন একটা গম কিন্তু বিনা সেচেও কিন্তু গম করা যায়, কোনো সেচ না দিলেও গম সম্ভব, কিন্তু বোরো ধান সেচ ছাড়া কিন্তু ওখানে সম্ভব নয়। একটা সেচ যদি দেওয়া হয় তাহলে তার ফলন বাড়ে, এবং একটা সেচ দিলে সেই সেচটা কখন দেওয়া হবে? 17 থেকে 21 দিন যখন বয়সটা হবে গাছটা লাগানোর পর, সেই সময়টাতে কায়স্তর পর্যায়ে, যেটাকে বলে কায়স্ত না, ক্রাউন রুট ইনিসিয়েশন, মুকুট মোড় পর্যায়ে, যেটা এই সময়টায় যদি একটা সেচ দেওয়া যায়, বা এই সময়টা যদি আপনি সার যদি একবার দেন, ওই সময়টা সার দেন, তাহলে কিন্তু তার ফলন অন্য সময় দেওয়ার চাইতে অনেক বেশি বাড়বে। এটা গম গবেষণারই আবিষ্কার। একইভাবে গম গবেষণা আপনার ডিজিজের এগেনস্টে, তারপরে ইনসেক্টের এগেনস্টে, তার কোন সময় লাগালে বেটার হবে, কোন বপন সময়টা কোন সময় হবে, সেচ সহ দিলে কতটুকু সার দিতে হবে, কতটুকু সেচ দিতে হবে, কখন সেচ দিতে হবে, এই প্রযুক্তিগুলি কিন্তু এগুলি গম গবেষণা ইনস্টিটিউট বের করেছে। এবং এই প্রযুক্তিগুলি যদি কৃষক পর্যায়ে ব্যবহার করা যায়, ডেফিনেটলি গমের উৎপাদন। সেক্ষেত্রে আমি রিজওয়ানুল ইসলামের কাছে জানতে চাইবো, এই ক্ষেত্রে কৃষকরা এইসব প্রযুক্তি কতটুকু ব্যবহার করছে, বা তারা কতটুকু এগিয়েছে এই প্রযুক্তিগুলো ব্যবহারের ক্ষেত্রে? অবশ্যই প্রযুক্তি যদি কৃষক ব্যবহার না করতো, তাহলে তো কৃষি এভাবে এগিয়ে যেত না, এটা কিন্তু বাস্তব কথা। কৃষকেদের মন মানসিকতার অনেক পরিবর্তন হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে শুরু করে গবেষণা প্রতিষ্ঠানগুলো যেমন জাত বের করছে, এলাকা ভিত্তিক যে জাতগুলো সেগুলো বের করছে, এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠ পর্যায়ে নেওয়ার জন্য, কৃষকের কাছে নেওয়ার জন্য যথেষ্টভাবে কার্যকর ভূমিকা রাখছে। যার কারণেই এখন কৃষকদেরকে জিজ্ঞেস করবে, বলবে যে হ্যাঁ স্যার আমি রগিং করেছি,
এই যে রগিং কথাটা যে কৃষকেরা কিন্তু এটা ইংরেজিটা পারছে। এটা কিন্তু কম কম বিষয় না। আর এই যেটা পরিমলবাবু বললেন যে 17 থেকে 21 দিনের মধ্যে একটা সেচ দেওয়া খুব জরুরি, জি এই জিনিসটা কৃষকেরা কিন্তু তাদের মাথার মধ্যে ঢুকেই গেছে যে আমাকে 17 থেকে 21 দিনের মধ্যে একটা সেচ দিতেই হবে। আর একটা জিনিস যেটা ঢুকছে সেটা ঢুকানোর চেষ্টা করছি আমরা, এবং অনেকটাই ঢুকেছে উত্তর অঞ্চলে এবং দক্ষিণ অঞ্চলে সব জায়গাতেই এটা কাজ করা হচ্ছে, যে দানাটাকে সুন্দর করার জন্য, দানাটাকে পুষ্ট করার জন্য আমরা যদি বোরন সারটা যদি দিই, এটা মারাত্মক, এর ফলনও বাড়ে এবং এটার উজ্জ্বলতা বাড়ে, ভালো হয় এবং দানাটাও পুষ্ট হয় এবং কৃষকেরা যারা বিক্রি করে তারা কিন্তু ভালো মূল্যও পাচ্ছে। এবং আমাদের উত্তর অঞ্চলে আমি একটু বিশেষ করে রংপুর আর সেই অঞ্চলে বা বগুড়া অঞ্চলে এগুলো বলা যেতে পারে যে ওখানকার কৃষকেরা কিন্তু জানে যে আমাকে এই গমের আবাদ করতে গেলে আমাকে কি কি বিষয় মাথায় রাখতে হবে। যে আমি গমের উৎপাদন আরো কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো, আমাদের একটা বিরতির সময় এসেছে। Sure. আলোচনার এই পর্যায়ে বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, সাথে থাকুন। আপনারা দেখছেন খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি গমের উৎপাদন নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে রয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পরিমলকান্তি বিশ্বাস এবং কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ রেজানুল ইসলাম। আলোচনায় আবারও ফিরছি। জনাব পরিমলকান্তি বিশ্বাস, আপনার কাছে এখন আমি যে বিষয়টি জানতে চাইবো যে আসলে আমাদের গমের ক্ষেত্রে আমরা কি কি উপকার পেয়ে থাকি এবং কেন কৃষক এই জায়গাটাতে উৎপাদনে ঝুঁকবে, আপনি যদি একটু বলতেন। ধন্যবাদ। গম ইম্পর্টেন্ট ফসল, আগেও আমরা বলেছি। জি। যদি আমরা কম্পেয়ার করি আমাদের প্রধান দানা শস্য যেটা ধান, সেটা এবং বোরো ধান, কোন ধান? বোরো ধান, কারণ ওই সময়টাতে বোরো ধান হয়, বোরোর সাথে গমকে কম্পিট করতে হয়। তো বোরো ধানের সাথে যদি আমরা কম্পেয়ার করি, বোরো ধানের প্রায় আপনার 150 থেকে 160 দিনের মতো সময় লাগে। সেখানে আমাদের গম 110 দিনের মধ্যে আমাদের গম আমরা হারভেস্ট করতে পারি টোটাল। বোরো ধানের চাইতে যে পরিমাণ প্রোটিন ধানে আছে তার চাইতে আমাদের গমে প্রোটিন পার্সেন্ট বেশি। বোরো ধানে যে পরিমাণ পানি লাগে তার 3 ভাগের 1 ভাগ পানি দিয়ে আমরা গম চাষ করতে পারি। নট অনলি দিস, আপনার যে আমাদের যে ক্রপিং প্যাটার্ন যেটা বলা হচ্ছে, অর্থাৎ এক বছরে কোন কোন ফসলগুলি থাকবে একটা জমিতে করা হবে, সেই প্যাটার্নে যদি কন্টিনিউয়াস আমরা যদি ধান দিয়ে যাই তাহলে এটা কিন্তু উপকারী না। বলা হচ্ছে যে অল্টারনেট কোনো ক্রপ। তো অল্টারনেট কোনো যদি আমরা দানাদার শস্য দিতে যাই তাহলে আমাদের গমের ওখানে আসতে হবে। আর সবচেয়ে বড় কথা যেটা, বোরো ধানটা যেটা পুরাপুরি পানি নির্ভর, ভূগর্ভস্থ পানি ব্যবহার করে আমরা করতেছি এবং সেই পানির স্তর নিচে নেমে যাচ্ছে, এটা একটা অ্যালার্মিং। সেই কারণে এটাকে কমানোর জন্য কম পানি ব্যবহার করে আমরা সেই গম ওখানে করতে পারি ওখানে। এখন প্রশ্ন হলো যে গম যে এটাকে করব, এখন কেন করবে? আরো অনেক সুবিধা আছে। যেমন ধরেন ধান, যেটা ধানের আমরা ধান এবং চাউল এটার সাথে যদি কম্পেয়ার করি 10:6 বা 7, অর্থাৎ 10 ভাগ যদি টোটাল জিনিস হয় তার 6 ভাগ বা 7 ভাগ আমরা চাউল পাবো, যেটা আমরা ইউজ করি। গমের বেলাতে কিন্তু পুরাটাই কিন্তু খাবার হিসেবে ইউজ করা যায়। কিন্তু এখানে আমার একটি কোশ্চেন হচ্ছে যে এই ক্ষেত্রে কি বোরো ধানের লক্ষ্যমাত্রা আবার কম হতে পারে না, কিনা? ওই যে এটাই বলছিলাম, যেটা যে আমরা তো ভাত বা গম যেটাই হোক সেটা খাবার কিন্তু আমাদের প্রধান খাবার, এটাকে স্যাক্রিফাইস আমরা করতে পারবো না। যদি বোরো ধানের এরিয়া আমরা কমিয়ে দিই, স্বাভাবিকভাবেই তার প্রোডাকশন কমে যাবে এবং সেই প্রোডাকশনটাকে কম্পেনসেট করতে হবে আমাদের। যেখানে আউশ ধান যেটা আছে কম এরিয়াতে হচ্ছে এবং গভর্নমেন্টের একটা টার্গেট ওখানে আছে, প্রণোদনা দেওয়া হচ্ছে আউশ এরিয়া বাড়ানোর জন্য, যাতে তার টোটাল প্রোডাকশন ওখানে বাড়ানো যায়, সেইভাবে সেটাকে আমরা কম্পেনসেট ওখানে করতে পারি। ধন্যবাদ জনাব পরিমলকান্তি বিশ্বাস। জনাব রেজানুল ইসলাম, আমরা তো আমাদের অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের মতামত জানতে চাই। আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন গমের উৎপাদনের, গমের ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে প্রোটেক্ট করতে পারি এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও এটাকে ভালোভাবে প্রোটেক্ট করা হয়, কিন্তু আরেকটি বিষয় তিনি জানতে চেয়েছেন এই ক্ষেত্রে লক্ষ্যমাত্রা আমরা কিভাবে নির্ধারণ করি। আমাদের লক্ষ্যমাত্রাটা নির্ধারণ হয় কারণ হলো যে আমাদের দেখা হয় যে আমাদের যে বড় মৌসুমটা, ওই মৌসুমে আমাদের টোটাল জমিটা কতটুকু আমাদের ক্রপ ফসলের আওতায় কতটুকু জমিতে আবাদ হয়, সেই ক্ষেত্রে আমাদের নর্মালি গমের মানে ধানের আবাদ কতটুকু হয় এবং বাকিটা এইভাবে আমাদের আলু এবং গমে যে চলে যায়। আমাদের এইভাবে লক্ষ্যমাত্রাগুলো বিগত বছরে যা আবাদ হয়েছে তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আমরা কয়েক বছর ধরে দেখছি যে আমাদের গমের লক্ষ্যমাত্রাটাকে বাড়ানো হচ্ছে খুব স্বাভাবিক কারণেই
যেমন আমি উত্তরাঞ্চলে গমটা বেশি হয়, সেই কারণে এবং উত্তরাঞ্চলে দেখবেন যে যেহেতু গমের, যেটা উনি বললেন পরিমল বাবু, যে বড় মৌসুমের আবাদটা কিন্তু আসলে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীল, এবং ওই সময় যদি আমাদের ধানের আবাদ থেকে ওই অঞ্চলে বেশি করা হয় তাহলে কিন্তু ভূগর্ভস্থ পানিটা বেশি উঠে আসবে এবং এর পরিবেশগত ভারসাম্যটা নষ্ট হবে। যার কারণে সরকারও যেটা চেষ্টা করে বা চিন্তা করছে, এবং আমাদের বিজ্ঞানীরাও যেটা চিন্তা করে, সেটা হচ্ছে যে উত্তরাঞ্চলের দিকে আমাদের ধানের আবাদটাকে ওই বড় মৌসুমে কমায় দিয়ে আউশ মৌসুমে বাড়ায় দেওয়া হয়। বাড়া দিলে এবং যদি এই সময় যদি গম বাড়ায় দেওয়া হয় তাহলে পরে যে এটা 3 ভাগের 1 ভাগ যে সেচটা লাগে, পানিটা লাগে, এটাতে আমাদের পরিবেশগত দিক থেকেও আমাদের অনেক উপকার আছে। উপকারী। দ্বিতীয় কথা হলো, আপনি দেখবেন এবার এই গত বছর থেকে দেখবেন যে তার আগের বছরও যে বিদ্যুতের ব্যবস্থাটা উন্নয়ন হয়েছে, ওই ধরনের কিন্তু লোডশেডিংটা আমাদের নাই। আর যেহেতু সরকার বলেই যে ওই মৌসুমে কিন্তু আমার গ্রামেই বেশি সেচ থাকবে, বিদ্যুৎ থাকবে, তো এই জিনিসটাকে নিশ্চিত করার কারণে এবং আমাদের নন ইউরিয়া সারের দাম সরকার 3 ধাপে কমায় দেওয়ার কারণে আমাদের আগে এবং ইউরিয়ার দামটা একবার বাড়িয়ে দেওয়া হয়েছিল একটু, আবার 16 টাকায় নিয়ে আসা হয়েছে। কারণ আমাদের ব্যালেন্স সারটা যেটা দেওয়া হতো, শুধু ইউরিয়া ফার্টিলাইজারটা বেশি দেওয়া হতো, যার কারণে মাটির যে স্বাস্থ্যটা এটা নষ্ট হয়ে যাচ্ছে। এবং নন ইউরিয়া সারের দাম কমায় দেওয়ার প্রেক্ষিতে আপনার কৃষকেরা তখন এই নন ইউরিয়া দেওয়া অভ্যাস করছে এবং এর বাড়াই দিয়েছে, যাতে মাটিরও স্বাস্থ্য ভালো হচ্ছে, আমাদের ফসলেও কিন্তু পোকামাকড় রোগবালাই কম হচ্ছে। যেটা উনি বলছেন, আসলে গমের ক্ষেত্রে পোকামাকড় রোগবালাইয়ের আক্রমণটা অনেক কম। নর্মালি কম, ধানে যতটা হয় তার থেকে- নর্মালি কম, এটার থেকে অনেক কম। যার কারণে আমাদের কৃষকেরা গমের যদি ওই ধরনের ভালো জাত পায়, জাত তারা পাচ্ছে, নিজেরাও রাখে, এবং যেটা চাষি পর্যায়ে যে বীজগুলো রাখে তারা, জি। এগুলো কিন্তু এখন অনেকটা মানসম্মত। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একটা প্রকল্পই আছে, চাষি পর্যায়ে ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প। এই যে বিষয়গুলো আছে, যার কারণে কৃষকেরা ভালো বীজ পাচ্ছে, আবাদ করছে, এবং ভালো ফলনও তারা পাচ্ছে, ঘরে তুলতে পারছে। আমাদের দেখবেন যে গত বছরে আমাদের যেটা ফলন হয়েছিল 12.5 লক্ষ মেট্রিক টন, এটা বিবিএস এর সাথে যে পরিসংখ্যানের সাথে এটা আমাদের মিল করে সামঞ্জস্য করে করা হয়েছে। এইবারে আমাদের যেটা বলতেছি আমরা যে 13.75 লক্ষ মেট্রিক, জি এটা যদিও আমাদের বিবিএস এর সাথে হয় না, তবে আমরা এই এখনকার যে মাঠ পর্যায়ে যে কাজ, যেভাবে ফলনটা ঠিক করা হয়, এখানে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং পরিসংখ্যান বিভাগ তারা যৌথভাবে মাঠে যায়, তারা শস্য কর্তন করে, যার কারণে ফলনের ওই ধরনের তারতম্যটা হয় না। জনাব রেজওয়ানুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব পরিমল কান্তি বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানে এসেছেন, সময় দিয়েছেন। আজ আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। থ্যাংক ইউ। শেষ কথাটা বলার তো সুযোগ পেলে। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতিঝিলে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।